মদ খেয়ে মাতাল হয়ে আমরা অনেককেই গাড়ি চালাতে দেখেছি, কিন্তু এই পাইলট ভরপেট মদ খেয়ে রীতিমতো ধ্বংস হয়ে যাওয়া প্লেনকে বাঁচানোর অনেক চেষ্টা করতে থাকে। শেষমেশ মাতাল অবস্থায় পাইলট কি পেরেছিল সেই প্লেনটিকে রক্ষা করতে? আজ সেই প্রশ্নেরই উত্তর দিতে চলেছি আমার খুবই প্রিয় মুভি ফ্লাইটের এক্সপ্লেনেশনে। তোমাদের কাজ হলো একটি লাইক করা আর কমেন্ট করে নেক্সট কোন মুভি দেখতে চাও তা জানিয়ে দেওয়া। তাই চলো আর প্যাচাল না বাড়িয়ে শুরু করে আজকের মুভি এক্সপ্লেনেশন। মুভি শুরুতে আমরা হুইপ ওয়েটেকার নামের একজন লোককে দেখতে পাই, যে কিনা সারা রাত একটি মেয়ের সাথে ফুর্তি করে কেবল ঘুম থেকে উঠেছে। ঘুম থেকে উঠে সে প্রথমে সিগারেট আর মদ দিয়ে নিজের ব্রেকফাস্ট সেরে নেয়। বুঝতেই পারছো হুইপ কোনো সাধারণ পাবলিক নয়, সে হলো মস্ত বড় নেশারি। যাই হোক, এর পরের সিনে আমরা হুইপকে আবারও দেখতে পাই এক বিমানবন্দরে। তার গায়ে পাইলটের ড্রেস দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে এ হলো আমাদের মুভির নায়ক, যে কিনা পাক্কা অ্যালকোহলিক হলেও তুখোর একজন পাইলট। এছাড়াও রাতে যে তার শয্যা সঙ্গিনী ছিল সে ছিল এই ফ্লাইটের অ্যাটেন্ডেন্ট ও এয়ার হোস্টেস ট্রিনা। মানে পাইলট হুইপের জীবন যে বেশ রোমাঞ্চকর তা ভালোই বোঝা যাচ্ছে। সেদিন পুরো শহর জুড়ে প্রচন্ড বৃষ্টি আর ঝোড়ো হাওয়া বইছিল। হুইপ এর মধ্যে দিয়েও তার শিডিউলে থাকা ফ্লাইট পরিচালনা করার জন্য প্লেনের ককপিটে চেপে বসে। আজ হুইপের সাথে কো পাইলট হিসেবে আছে কেইন ইভান্স। কেইন একজন নতুন পাইলট, তাই সে হুইপের সাথে ফ্লাই করার জন্য বেশ এক্সাইটেড। এবার হুইপ ককপিটে বসে প্লেনের সবকিছু চেক করা শুরু করে। প্রথমে সে অক্সিজেন মাস্ক নিয়ে এমন ভাবে ইনহেল করতে থাকে যা দেখলে মনে হয় সে শুকনা পাতায় টান দিয়েছে। এমন স্টাইল দেখে কেইন তো বেশ অবাকই হয়ে যায়। যাই হোক, এই প্লেনে ট্রিনা বাদে আরো দুজন ক্রু মেম্বার রয়েছে, যারা হলো মার্গারেট ও ক্যামেলিয়া। তারা সবাই তাদের নিজেদের রুটিন মাফিক প্যাসেঞ্জার অনবোর্ড করার পর ক্যাপ্টেন হুইপ তার প্লেন সাউথ লাইন 227 ফ্লাই করা শুরু করে। সেদিন আটলান্টার আকাশ ছিল খুবই রাফ আর চারিদিকে প্রচন্ড বৃষ্টি। সচরাচর এমন আবহাওয়ায় বড় বড় পাইলটের কপালেও বিন্দু বিন্দু ঘাম ঝরে, কিন্তু এদিক থেকে হুইপ একদমই আলাদা। তার কাছে এইসব বলতে গেলে মামুলি ব্যাপার। এই রাফ ওয়েদারের মধ্যে তাদেরকে প্রায় 50 মিনিট ধরে ফ্লাই করতে হবে, কিন্তু ক্যাপ্টেন চায় প্লেনটাকে একদম মেঘের উপরে নিয়ে গিয়ে নির্বিঘ্নে ফ্লাইট পরিচালনা করতে। তাই সেভাবে ক্যাপ্টেন তার প্লেনকে উড়িয়ে প্রথমে 30 ডিগ্রি বাঁক নেয় আর এরপর ফুল স্পিডে উপরের দিকে উঠতে থাকে। হুইপ তার প্রোটোকলের অনেক নিয়ম না মেনে প্লেনটিকে দ্রুত হাই অ্যালটিটিউডে নিয়ে যেতে থাকে। এটা দেখে তো নতুন পাইলট কেইনের অবস্থা একদম যায়। ইতিমধ্যে পুরো প্লেনে প্রচন্ড শেকিং আর বাম্পিং এর কারণে সব প্যাসেঞ্জাররা উপরওয়ালার নাম নেওয়া শুরু করে, কিন্তু এর মধ্যে ক্যাপ্টেনের যেন কোনো ফিলই হয় না। আর ক্যাপ্টেনকে এমন রিল্যাক্স মোডে দেখে কেইন খালি ভাবতে থাকে যে এ কি মানুষ না অন্য কিছু। এভাবে মাত্র 5 মিনিটের মধ্যে হুইপ তার প্লেনকে হেভি এক টেকনিক খাটিয়ে ও কিছুটা কাট করে 10,000 ফিট উঁচুতে চলে যায়। আর অবশেষে তার সামনে সূর্যের আলো পড়তেই সবাই বুঝতে পারে যে যাক, অবশেষে এই র্যাপ ফ্লাইটের সমাপ্তি হলো। পুরো প্লেনের সবাই পাইলটের এমন দূরদর্শিতায় মুগ্ধ হয়ে হাততালি দিতে থাকে। এবার ক্যাপ্টেন প্লেনের কন্ট্রোল কেইনের কাছে দিয়ে চলে যায় ফ্লাইটের যাত্রীদের সাথে কথা বলার জন্য। হুইপ সবার কাছে এমন বিঘ্ন ফ্লাইটের জন্য ক্ষমা চায় আর জানায় অধিক ঝাঁকের কারণে আজ আমরা কোনো মিল বা ড্রিঙ্ক সার্ভিস প্রোভাইড করতে পারবো না, তবে আমি কথা দিচ্ছি আপনাদেরকে সুস্থভাবে আমি গন্তব্যে পৌঁছে দেব। তবে এই কথা বলার ফাঁকে ক্যাপ্টেন ঘটায় এক ইলিগাল কাজ। সে একটা জুসের বোতলে 3 কোয়ার্টার ভোদকা মেশানো শুরু করে, কারণ এই অ্যালকোহল ছাড়া সে আসলে খুব একটা জোশ পায় না। যাই হোক, সব বোতল মেশানোর পর হুইপ বোতলগুলো ডাস্টবিনে ফেলে দিয়ে তার ঢকঢক করে খেয়ে নেয়। মার্গারেট সহ অন্যান্যরা কিন্তু হুইপের এই বদভ্যাসের কথা জানতো, কিন্তু কেউই এই বিষয়টা কখনো এয়ারলাইনে বলেনি। তবে এই জিনিসটা যদি এয়ারলাইন জানতে পারে তাহলে সাথে সাথে হুইপের চাকরি যাওয়া সহ জেলও হতে পারে। যাই হোক, হুইপ সেই মালটা খাওয়ার পর প্লেনে আরামসে অটো পাইলট দিয়ে ককপিটে ঘুমিয়ে পড়ে। মুভির অন্য সিনে আমরা নিখোল নামের একজন ড্রাগ এডিক্ট মেয়েকে দেখতে পাই। আসলে নিখোলের লাইফে অনেক খারাপ ঘটনা আছে, আর যার কারণে সে এমনই ড্রাগ এডিক্ট হয়েছে যে এক মুহূর্ত কোকেন আর ইনজেকশন ছাড়া সে থাকতে পারে না। তাই আজ তার ড্রাগস ফুরিয়ে গেলে সে চলে যায় এক ডিলারের কাছে, কিন্তু টাকা না থাকায় সেই ডিলার তাকে পর্ন ভিডিও করার অফার দিয়ে বসে। তাতে রাজি না হয়ে নিখোল রাগ করে চলে আসতে দেখে ডিলার তার সম্পর্কের খাতিরে 2 গ্রাম কোকেন তাকে দিয়ে দেয়। তবে সে সতর্ক করে দেয় যে এটা অনেক হাই পাওয়ারের কোকেন, ভুলেও যেন সে তা ইনজেকশনের মাধ্যমে বডিতে না নেয়। নিখোল সেটা কখনো করবে না জানিয়ে বাসায় যায় ড্রাগস নিতে, কিন্তু বাসায় এসে সে দেখতে পায় তার বাড়িওয়ালা তার কাছে 6 মাসের বাকি পড়া ভাড়া চেয়ে বসে, অন্যথায় তার সাথে রাত কাটানোর প্রস্তাব দেয় সে। নিখোল এত প্রেশার আর ডাম্প লাইফের কারণে সে অনেক বেশি ফ্রাস্ট্রেটেড হয়ে যায়। তাই সবকিছু ভুলে সে ওই ড্রাগস নাক দিয়ে না নিয়ে সরাসরি ইনজেক্ট করে বসে শিরাতে। ফলাফল মাত্র 20 সেকেন্ডের মধ্যেই নিখোল চলে যায় নেশার জগতে।
কিন্তু অধিক পাওয়ারফুল হওয়ার কারণে তার এমন অবস্থা হয় যে অবশেষে তাকে হসপিটালে ভর্তি করতে হয়। এবার চলো আমরা আবার ক্যাপ্টেনের খবর নিয়ে আসি। ইতিমধ্যে সাউথ লাইন 227 তার প্রায় গন্তব্যের কাছে চলে এসেছে। এদিকে আমাদের ক্যাপ্টেন তখনও অনেক ঘুমে ব্যস্ত। তার ঘুম দেখে কো পাইলট প্লেনকে নিচে নামানোর কাজ শুরু করে, কিন্তু কন্ট্রোলারের হাত দিতেই প্লেনে এক বিশাল ঝাঁকুনি হয় আর সোজা নিচের দিকে পড়তে থাকে। সাথে সাথে ক্যাপ্টেন হুইপের ঘুম ভেঙে যায় আর সেও কন্ট্রোলার হাতে নেয়, কিন্তু দেখা যায় তাদের কন্ট্রোলার আর কোনো কাজই করছে না। ইতিমধ্যে পুরো বিমান বিদ্যুৎ গতিতে নিচের দিকে মুখ করে পড়া শুরু করেছে, আর তার জন্য ভিতরের সব যাত্রীরা একদম ম্যাসাকার অবস্থায় পড়ে গিয়েছে। এই ঘটনায় সবাই চিল্লাচাটি করতে থাকলেও হুইপ কিন্তু একদমই রিল্যাক্স হয়ে থাকে। সে কেভিনকে প্রথমে ইনস্ট্রাকশন দেয় যে অটো পাইলট থেকে কন্ট্রোলারকে ম্যানুয়াল কন্ট্রোলে নিয়ে আসার জন্য, কিন্তু কেভিন সেটা করলেও দেখা যায় যে প্লেনের কোনো গিয়ারে তার কোনো কন্ট্রোলই নেই। এই কাহিনীতে হুইপ বুঝে যায় যে প্লেনের কন্ট্রোল ইতিমধ্যে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। এরপর ক্যাপ্টেন একটু বিচলিত না হয়ে কেভিনকে বলতে থাকে যে প্লেনের ল্যান্ডিং গিয়ার আর ফুয়েল ডিসচার্জ করে দিতে, কারণ যদি প্লেন ক্র্যাশ করে তাহলে যেন কম ফুয়েল থাকার কারণে তাতে অগ্নিকাণ্ডও কম ঘটে। এবার হুইপ কন্ট্রোল রুমের সাথে কথা বলে জানায় তাদের অবস্থা খুবই বাজে আর হয়তো তারা ক্র্যাশ করতে চলেছে। ফলে সে পারমিশন চায় প্লেনে সব প্যাসেঞ্জারদের লাগেজ ডাম্প করার জন্য, কারণ এতে করে প্লেনের ওয়েট কিছুটা হলেও কম হবে। পারমিশন মিলে গেলেই ক্যাপ্টেন প্লেনের সব লাগেজ ডাম্প করে প্লেনটাকে হালকা করে ফেলে। এদিকে ভিতরে থাকা ক্রু ও প্যাসেঞ্জাররা এত ঝাঁকুনি ও চাপে পড়ে বেহাল অবস্থায় চলে যায়। এবার ক্যাপ্টেন মার্গারেটকে ডেকে জানায় তার ম্যানুয়াল কন্ট্রোলটাকে অ্যাক্টিভ করে দেওয়ার জন্য। সেটা মার্গারেট অ্যাক্টিভ করে দিলে হুইপ এবার প্লেনের কিছুটা কন্ট্রোল পায়, কিন্তু সে কোনোভাবেই প্লেনটাকে নিচু থেকে সোজা করতে পারে না। এখন এভাবে চলতে থাকলে মাত্র 1 মিনিটের মধ্যেই তাদের প্লেন মাটিতে আছড়ে পড়বে। কিন্তু আমাদের নেশারি ক্যাপ্টেন যাতে মাতাল হলেও পাইলট হিসেবে দুর্দান্ত, তাই সে এবার এমন এক স্ট্র্যাটেজির আশ্রয় নেয় যেটা অন্য কোনো ক্যাপ্টেনের পক্ষে চিন্তা করা সম্ভব না। ক্যাপ্টেন প্ল্যান করে এই পুরো প্লেনটাকে ফ্লিপ করে, মানে উল্টো করে ব্যালেন্স করার জন্য। এখন প্রশ্ন হলো প্লেনটাকে যদি উল্টো করা হয় তাহলে কি হবে? যেহেতু প্লেনটি সামনের দিকে মাথা নিচু করে পড়ছে, তাই এটাকে যদি উল্টানো হয় তাহলে ফিজিক্স অনুসারে উল্টো হওয়ার পরে পিছনের সাইডটাও সমান্তরাল হয়ে যাবে। ফলে তারা আরো কিছুক্ষণ টাইম পাবে আকাশে ভেসে থাকার জন্য। ভাইরে ভাই, এই টেকনিকের চিন্তা কারো মাথায় আসা মানে হলো তোমাকে মানতেই হবে যে সে পাইলট না অন্য কিছু। যাই হোক, সেই প্ল্যান মোতাবেক ক্যাপ্টেন তার প্লেনকে পুরো 180 ডিগ্রি ঘুরিয়ে উল্টে ফেলে আর পাওয়ার ইঞ্জিনের ফুল পাওয়ার প্রেস করে তা সমান্তরাল করতে সক্ষম হয়। এদিকে পুরো প্লেন উল্টে যাওয়ার কারণে ভিতরে থাকা ক্রু ক্যামেলিয়া নিচে ঝুলতে থাকে, আর একটা বাচ্চাও সিট বেল্ট থেকে পড়ে নিচে পড়ে যায়। এই কাণ্ড দেখে এবার ট্রিনা চলে যায় সেই ছেলেটাকে বাঁচানোর জন্য। এদিকে এই নতুন পাইলট হুইপের এমন স্কিল আর সাহস দেখে নিজে পুরোই পাথর হয়ে যায়। সে বারবার উপরওয়ালার নাম জপতে থাকে আর ক্যাপ্টেনের কথা ফলো করতে থাকে। তবে প্লেন এভাবে উল্টে যাওয়ার কারণে ভিতরের এয়ার প্রেসার কমতে থাকে আর সবগুলো ইঞ্জিনে আগুন ধরে যায়। এই কাণ্ড দেখে কো পাইলট চিল্লাতে থাকে যে সে এভাবে মরতে চায় না, কিন্তু হুইপ জানায় এছাড়া এখন তাদের কিছুই করার নেই। এমন করে বেশ কিছুক্ষণ চলার পর হুইপ কন্ট্রোল রুম থেকে জানতে পারে যে কাছের এয়ারপোর্টটাও এখনো 3 মাইল দূরে আছে। এটা শুনে ক্যাপ্টেন বুঝতে পারে যে সে পর্যন্ত আর যেতে পারবে না। এবার হুইপ তার সামনে এক বিশাল ফাঁকা মাঠ দেখে সিদ্ধান্ত নেয় তাদের প্লেন ওই মাঠে ল্যান্ডিং করানোর জন্য, যাতে করে জনসাধারণের কোনো ড্যামেজ না হয়। কন্ট্রোল রুম থেকে গ্রিন সিগন্যাল পেয়ে গেলে এবার ক্যাপ্টেন আবারও প্লেনটাকে সোজা করা শুরু করে, কিন্তু এই প্লেনকে এত কম পাওয়ার দিয়ে সোজা করতে গিয়ে পুরো প্লেনের সব ইঞ্জিনই এবার কাজ করা বন্ধ করে দেয়। তবে ততক্ষণে ক্যাপ্টেন প্লেনটাকে সোজা করতে সক্ষম হয়। এখন তাদের হাতে এই ফিল্ডে ল্যান্ডিং করা ছাড়া আর কোনো উপায় নেই। ক্যাপ্টেন খুব শান্ত হয়ে তার প্লেনটাকে ধীরে ধীরে নিচে নামাতে থাকে এবং কয়েক সেকেন্ডের মধ্যেই প্লেনটি মুখ থুবড়ে পড়ে সেই ফিল্ডের উপর। প্রচন্ড কলিউশনে ক্যাপ্টেন সহ সবাই এক প্রকার লন্ড ভন্ড হয়ে যায়। এই দুর্ঘটনার পরে ক্যাপ্টেনের যখন হালকা করে জ্ঞান আসে, তখন সে দেখতে পায় তাকে ফায়ার সার্ভিস এসে উদ্ধার করছে আর পুরো প্লেনটা একদম দুমড়ে মুচড়ে গেছে। এরপর ক্যাপ্টেন নিজেকে আবিষ্কার করে হসপিটালে। দেখা যায় তার চোখে প্রচন্ড আঘাতের রক্ত জমে আছে। প্রায় 12 ঘন্টা পর তার জ্ঞান ফিরে আসলে সে দেখতে পায় তার সামনে উপস্থিত হয়েছে তার খুবই ঘনিষ্ঠ কলিগ ও বন্ধু কিপ। কিপ তাকে জীবিত দেখে বেশ খুশি হয়। সেই সাথে সাথে সে আরো জানায় যে তোমার এমন মারাত্মক স্কিলের কারণে প্লেনে থাকা 102 জনের মধ্যে মাত্র 6 জন লোক মারা গেছে। আজ যদি তুমি এমন স্কিল্ড পাইলট না হতে তাহলে আজ সবাই মারা যেত।
কিপ জানায় 6 জনের মধ্যে তাদের 2 জন ক্রু মেম্বারও মারা গেছে, যারা হলো ফ্লাইট অ্যাটেন্ডেন্ট ক্যামেলিয়া ও ট্রিনা মার্টেস। এই নামগুলো শুনে হুইপের চোখ দিয়ে অঝরে পানি পড়া শুরু হয়। এই তো সেদিন রাতেই সে টিনার সাথে কত রোমান্টিক সময় কাটিয়েছিল, আর আজ যে সে বেঁচে নেই তা যেন তার মানতে খুবই কষ্ট হচ্ছে। ইতিমধ্যে সেখানে উপস্থিত হয় ইনভেস্টিগেশন ব্যুরো NTSB এর লোকজন, যারা তাকে কিছু ফর্মালিটিসের জন্য প্রশ্ন করতে থাকে। এছাড়াও ডক্টর তাকে জানায় আপনার বাঁ চোখ এবং বাঁ পায়ের কিছু মাংসপেশিতে টান লাগা ছাড়া হাড্ডি বা মেজর কোনো কিছু ড্যামেজ হয়নি, তাই বলা যায় আপনার উপর সৃষ্টিকর্তার প্রচন্ড দয়া ছিল। তাই সে আগামী 3-4 দিনের মধ্যেই হসপিটাল থেকে রিলিজ পেয়ে যাবে। আসলে পাইলটের সিট থেকে এমন কম ইনজুরি হওয়া নেহাতি মিরাক্কেল ছাড়া কিছুই না। যাই হোক, কিপ তাকে জানায় যে তোমার কোনো চিন্তা করার কিছুই নেই, আমি এয়ারলাইন ইউনিয়নের সাথে কথা বলে যত ধরনের লিগ্যাল অ্যাকশন ও ফর্মালিটিস আছে তা সব সেরে নেব, তুমি জাস্ট দ্রুত সুস্থ হয়ে ওঠো। এই বলে কিপ সেখান থেকে চলে যায়, কিন্তু হুইপের মনে তখনও চলছে এক রাশ হতাশা। সে খালি ভাবতে থাকে আজকের যে দুর্ঘটনা ঘটেছে সেটা কি আমার নেশার জন্য ঘটেছে। আসলে এই দুর্ঘটনায় প্রিয় মানুষ সহ 6 জন মানুষের প্রাণ চলে যাওয়ায় সে একদম ভেঙে পড়েছে। যাই হোক, এর 2 দিন পর হুইপের সাথে দেখা করতে আসে হার্লিং নামের এক পিকুলিয়ার পাবলিক। দেখতে গুলুগুলু ইনোসেন্ট বেবি দেখালেও এ আসলে ছিল হুইপের ক্লোজ বন্ধু আর পাক্কা এক ড্রাগ ডিলার। হুইপই তাকে হসপিটালে ডেকে পাঠিয়েছে স্মোক আনার জন্য, কারণ গত 2 দিন নেশা ছাড়া সে কিছুতেই ঘুমাতে পারছিল না। সেখানে হার্লিং এসে তাকে এক প্যাকেট স্মোক দেয় আর সেই সাথে এক বোতল ভোদকাও দিতে চায়, কিন্তু হুইপ তাকে বলে সে আজ থেকে আর কোনো অ্যালকোহল ছোবেও না, কারণ হয়তো এই নেশার জন্যই আজ তার এই অবস্থা। হার্লিংও তার ফিল বুঝতে পেরে সেখানে স্মোক রেখে বিদায় নেয়। তবে হুইপ বেঁচে গেলেও তার জীবন হয়ে ওঠে আতঙ্কময়। রাত যেন তার কাছে মরণ ফাঁদ মনে হয়। রাতে ভালো ঘুমাতে না পারার কারণে সে লুকিয়ে হসপিটালে সিঁড়িতে চলে যায় বিড়ি খাওয়ার জন্য। সেখানে গেলে এবার তার সাথে দেখা হয়ে যায় ওই ড্রাগ এডিক্ট মেয়ে নিকলের সাথে। ক্যাপ্টেনের সাথে কথা বলে সে জানতে পারে যে হুইপ ছিল ওই প্লেনের পাইলট যে বহু মানুষের প্রাণ বাঁচিয়েছে। এবার সেখানে আরো একজন রোগী উপস্থিত হয়, যে কিনা ছিল একজন ক্যান্সারের পেশেন্ট, আর বেশি দিন বাঁচবে না বিধায় সে স্যালাইন হাতে নিয়ে চলে এসেছে বিড়ি খাওয়ার জন্য। বোঝো ব্যাপারটা। তবে এই লোকটা তাদের সাথে খুবই গুরু গাম্ভীর্যভাবে কথা বলতে থাকে, যার সারমর্ম হচ্ছে জীবনে যতদিন বেঁচে আছো ততদিন দুঃখকে দূরে রেখে তা এনজয় করো। এই লোকটার কথা শুনে হুইপ সহ নিকল অনেক মোটিভ হয়, আর যাবার সময় হুইপ কথা দেয় যে সে এখান থেকে রিলিজ পেলে অবশ্যই তার সাথে দেখা করবে। এর কিছুদিন পরেই হুইপ হসপিটাল থেকে রিলিজ পেয়ে চলে যায় তার ফার্ম হাউসে। বাড়িতে সে যেতে পারছে না, কারণ ওখানে সাংবাদিকরা সবসময় অপেক্ষা করছে তার ইন্টারভিউ নেওয়ার জন্য। সেই ফার্ম হাউসে গেলে দেখা যায় চারিদিকে কেবল মদ আর উইডের ছড়াছড়ি। তার এমন এমন চিপায় মদ আছে যে সে হয়তো নিজেও জানে না, কিন্তু হুইপ তো প্রতিজ্ঞা করেছে যে সে আর এখন থেকে কোনো মাদক গ্রহণ করবে না। তাই পুরো বাড়িতে যত অ্যালকোহল আর উইড ছিল সব সে ফেলে দিতে শুরু করে। সেই রাতে নিজের দুর্ঘটনার খবর দেখতে দেখতে তার কাছে কল আসে তার বন্ধু কিপের। সে জানায় কিছু জরুরি কথাবার্তার জন্য সে যেন কাল একটা রেস্টুরেন্টে আসে, কারণ এই কেস নিয়ে বড় একটা ঝামেলা হয়ে গেছে। এই কথা শুনে হুইপ অনেক চিন্তিত হয়ে পরের দিন সকালে তার সাথে দেখা করতে যায়। এখানে তার বন্ধু কিপের সাথে উপস্থিত ছিল একজন আইনজীবী, যার নাম হিউ ল্যান। মূলত সেই দিনের এই দুর্ঘটনায় যেহেতু 6 জন মানুষ মারা গেছে, তাই একটা ইনভেস্টিগেশন করা হচ্ছে যে আসলে কোন কারণে এই দুর্ঘটনা ঘটলো, প্লেনের ম্যানুফ্যাকচারের জন্য নাকি পাইলটের কোনো ভুলের জন্য। এই পাইলট এররের কথা শুনে হুইপ অনেক রেগে যায় আর বলে, আরে বেটা, যদি আমার কোনো ভুল থাকতো তাহলে সেদিন এতগুলো লোক প্রাণে বাঁচত না। তখন হিউ তাকে বোঝাতে থাকে যে প্লেন দুর্ঘটনার পর সবার ব্লাড স্যাম্পল নেওয়া হয়েছে, আর সেখানে দেখা গেছে তোমার ব্লাডে অতিরিক্ত মাত্রায় অ্যালকোহল ছিল। এই কথা শুনে হুইপের মুখটা এবার একদম শুকিয়ে যায়। এছাড়াও হিউ বলতে থাকে আইন অনুসারে যদি কোনো ড্রাইভারের বডিতে মাত্র 0.0 মাত্রার অ্যালকোহল থাকে তাহলে তার সর্বোচ্চ 6 বছরের জেল হতে পারে, যেখানে তোমার ব্লাডে ছিল 0.24%। আর যদি সেই অবস্থায় ওই চালক কাউকে গাড়ি চালাতে গিয়ে হত্যা করে বসে তাহলে তার সাজা হবে যাবজ্জীবন। এর মানে যদি এই রিপোর্ট আদালতে চলে যায় তাহলে তোমার যাবজ্জীবন আর কেউই ঠেকাতে পারবে না। এই সব কথাবার্তা শুনে হুইপ অনেক ভেঙে পড়ে, কারণ সে যতই নেশায় থাকুক সে নেশার কারণে তো এই দুর্ঘটনা ঘটেনি, প্লেন তো ধ্বংস হয়েছে তার যান্ত্রিক ত্রুটির কারণে। কিন্তু এই অ্যালকোহলের খবর যদি এয়ারলাইন কোম্পানি জানতে পারে তাহলে তারা সব দোষ হুইপের ঘাড়ে চাপিয়ে দিয়ে নিজেরা বেঁচে যাবে।
অথচ হুইপ যে এত স্কিলের সাথে সবার প্রাণ বাঁচিয়ে নিল তার কোনো গুরুত্বই থাকবে না। তার মানে বুঝতেই পারছো আমাদের ক্যাপ্টেন হুইপ কি খারাপ অবস্থার মধ্যে পড়তে যাচ্ছে। কিন্তু হিউ তাকে কথা দেয় সে এই ব্লাড রিপোর্ট যেভাবেই হোক ডিস্ট্রয় করে দেবে। তবে এটা শুনেও হুইপের মন মোটেও চাঙ্গা হয় না। এত কষ্ট করে এত মানুষকে বাঁচিয়ে সে কিনা শেষমেশ ওই অ্যালকোহলের জন্যই হিরো থেকে ভিলেন হয়ে যাবে। তাই এবার হুইপ তার প্রতিজ্ঞা থেকে মুখ ফিরিয়ে নেয় আর আবারও চোখে জল নিয়ে আগের মতন ড্রিঙ্কস করা শুরু করে, কারণ সে সব ছেড়ে দিতে চেয়েছিল কিন্তু এই সমাজ তাকে সেটা ছাড়তে দিল না। যাই হোক, যাবার পথে আজ সে নিকলকে খুঁজতে খুঁজতে তার বাঁচার কাছে এসে পৌঁছায়। তবে সেখানে এসে দেখে নিকলকে তার বাড়ি থেকে জোর করে বের করে দেওয়া হচ্ছে, কারণ সে গত 1 বছর কোনোই ভাড়া দেয় না। হুইপ সেখানে পৌঁছে তার সকল বাড়ি ভাড়া মিটিয়ে দেয় এবং তার কোনো যাওয়ার জায়গা না থাকায় সে তাকে নিজের ফার্ম হাউসে নিয়ে আসে। আসলে নিকল সেদিন থেকে হুইপের আত্মত্যাগ আর তার কথা শুনে তার প্রতি দুর্বল হয়েছিল, তাই হুইপ তাকে তার বাড়িতে আশ্রয় দেওয়ার জন্য সে অনেক কৃতজ্ঞ হয় এবং তার অনেক সেবা করতে থাকে। যাই হোক, পরের সকালে তার বাড়িতে হাজির হয় লয়ার হিউ আর তাকে জানায় এক গুরুত্বপূর্ণ বিষয়ের জন্য তাকে তার সাথে যেতে হবে। হুইপ তার সাথে চলে যায় সেই স্থানে যেখানে সে ওই প্লেনটাকে ল্যান্ড করিয়েছিল। ওখানে গিয়ে হিউ জানায় এই কেসটা অ্যালেন ব্লক নামের জাদ্রেল এক অফিসার ডিল করছে। হিউ তাকে বলে, দেখো ক্যাপ্টেন, আমি তোমার এয়ারলাইনের কোম্পানির ওনারের সাথে মিটিং ডিল করেছি। সে তোমাকে বাঁচানোর পক্ষে। আমি জানি এই দুর্ঘটনা তোমার নেশার কারণে হয়নি, কিন্তু এখন থেকে তুমি কেস ক্লোজ না হওয়া পর্যন্ত কোনো ধরনের ড্রিঙ্কস করতে পারবে না, কারণ তুমি এখন সবার নজরদারিতে আছো। কেউ যদি তোমাকে কোনো বার বা কোনো লিকুয়ার শপে দেখতে পায় তাহলে তোমাকে বাঁচানো কষ্ট হয়ে যাবে। সো প্লিজ এই কয়েকদিন অন্তত তুমি ড্রিঙ্কস করা ছেড়ে দাও। এই সব শুনে হুইপ তাকে কথা দেয় যে সে ড্রিঙ্কস করা ছেড়ে দেবে। এদিকে এরপর তারা সেই এয়ারলাইনের মালিকের সাথে একটা মিটিং এ বসে। এখানে হিউ তাদেরকে জানায় সে এই ব্লাড রিপোর্টটাকে ইনভ্যালিড করার ওয়ে খুঁজে পেয়েছে। যেই মেশিন ও প্রিজারভেটিভ দিয়ে তারা ব্লাড টেস্ট করিয়েছিল সেটা অনেক পুরানো হওয়ার কারণে আমি কোর্টে এই রিপোর্টটাকে ভুল বলে প্রমাণিত করতে পারবো। এই সব কথা শুনে সবাই অনেক খুশি হয়ে যায়, কিন্তু ওই এয়ারলাইনের মালিক হুইপকে ছোট করে কথা বললে হুইপ আবারও মনে কষ্ট পেয়ে ড্রিঙ্কস করা শুরু করে। এদিকে নিকল কিন্তু বারবার চাইছিল যে হুইপ যেন ড্রিঙ্কস করা ছেড়ে দেয়, কিন্তু কোনোভাবেই সে হুইপকে এই মদের নেশা থেকে বের করতে পারে না। এর পরের দিন হুইপ চলে যায় ট্রিনার ফিউনারেলে। সেখানে তার সাথে দেখা হয়ে যায় বেঁচে যাওয়া প্লেন ক্রু মেম্বার মার্গারেটের সাথে। হুইপ যে হেভি ড্রিঙ্কার সেটা মার্গারেট জানতো, তাই হুইপ তাকে অনুরোধ করে যাতে কোনো ধরনের ইনভেস্টিগেশনে যদি তার নেশার ব্যাপারে প্রশ্ন করা হয় তাহলে সেখানে যেন মার্গারেট তাকে সাপোর্ট করে মিথ্যা কথা বলে। কিন্তু মার্গারেট জানায় সে একবার মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে, তাই সে আর কোনো মিথ্যা বলতে পারবে না। এছাড়াও মার্গারেট বলে, ক্যাপ্টেন তুমি তোমার ভুল স্বীকার করে নাও, কারণ একটা মিথ্যা অনেক মিথ্যার জন্ম দেয়। মার্গারেটের কাছ থেকে আশানুরূপ সহযোগিতা না পেয়ে হুইপ আরো বেশি ফ্রাস্ট্রেটেড হয়ে পড়ে। এদিকে নিকল তাকে মদের নেশা ছাড়ানোর জন্য একটা কাউন্সিলিং সেন্টারেও নিয়ে যায়, কিন্তু এইসব কাউন্সিলিং করেও হুইপের কোনোই উন্নতি হয় না। এদিকে হুইপের সাথে যে কো পাইলট ছিল সে এবার বিভিন্ন টিভিতে ইন্টারভিউ দেয় আর জানায় সেদিন তাদের ক্যাপ্টেন ফিজিক্যালি আনফিট ছিল। তাই এবার কো পাইলট কেইনকে মানানোর জন্য হুইপ চলে যায় তার সাথে দেখা করার, কিন্তু সেখানে গিয়ে দেখা যায় কেইন বেঁচে আছে ঠিকই, কিন্তু তার দুপা একদম গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। সেই সাথে সাথে কেইন জানায় তুমি না থাকলে হয়তো আমরা বাঁচতে পারতাম না, কিন্তু তুমি যে সেদিন অ্যালকোহল জাতীয় কিছু খেয়েছিলে সেটা আমি মুখের গন্ধেই টের পেয়েছিলাম। তবে শেষমেশ কেইন তাকে বুঝিয়ে দেয় যে যেহেতু ক্যাপ্টেন তার স্কিল দিয়ে সবাইকে বাঁচিয়েছিল তাই সে তার মুখ বন্ধ রাখবে। এদিকে এত কিছু হয়ে যাওয়ার পরেও হুইপ কিন্তু কোনোভাবেই তার ড্রিঙ্কস করা ছাড়তে পারছিল না। সেই সাথে সাথে হুইপ আবারও কোকেন নেওয়াও শুরু করে দেয়। হুইপকে কোনোভাবে নেশা থেকে দূর করতে না পেরে নিকল তার হাল ছেড়ে দেয়, তাই সে একদিন প্রচন্ড ভেঙে পড়ে হুইপের উপর। তবে হুইপ তাকে কোনো সিম্প্যাথি না দেখিয়ে আরো অনেক বড় বড় কথা শুনিয়ে দিয়ে বলে তুমি নিজেও একজন নেশাখোর ছিলে, তাই তোমার কাছ থেকে কোনো জ্ঞান নেবার আমার প্রয়োজন নেই। রাগে দুঃখে নিকল তাই সিদ্ধান্ত নেয় হুইপকে তার নিজের মতো করে ছেড়ে দেবার। ফলে পরের দিন সকালেই নিকল তাকে ঘুমন্ত অবস্থায় রেখে চিরতরে দূরে চলে যায়। ঘুম থেকে উঠে নিকলের দেওয়া চিরকুট দেখতে পেয়ে হুইপ কষ্টে ফেটে পড়ে।
তার খালি একটাই দুঃখ, কেউ আসলে তাকে মন থেকে বুঝতে পারছে না। এরই মাঝে হুইপের কাছে তার বন্ধু কিপের ফোন আসে আর সে জানায়, তোমার জন্য একটা ভালো নিউজ আছে, দ্রুত আমার এখানে চলে এসো। এত খারাপের মাঝেও ভালো কোনো সংবাদ পেয়ে হুইপ সরাসরি চলে যায় তার সাথে দেখা করার জন্য। সেখানে গিয়ে দেখতে পায় লয়ার হিউ ইতিমধ্যে তার ব্লাড টেস্টকে ভুল প্রমাণিত করতে সক্ষম হয়েছে, ফলে সে এখন এই মাদক নেওয়ার অ্যাকুজিশন থেকে সম্পূর্ণ মুক্ত। তবে এখানে একটা অন্য সমস্যা আছে, সেটা হলো প্লেনের ট্র্যাশ ক্যান থেকে এনটিএসবির এজেন্টরা দুটো খালি মদের বোতল উদ্ধার করেছে। সেদিনের রিপোর্ট অনুসারে বৈরী আবহাওয়ার জন্য ফ্লাইটের সকল ড্রিঙ্কস ও খাবারের সার্ভিস অফ ছিল। আর যেহেতু ড্রিঙ্কস সেকশনের অ্যাক্সেস কেবলমাত্র ফ্লাইট ক্রুদের রয়েছে, তার মানে এই 2 বোতল অ্যালকোহল তাদের মধ্যেই কেউ খেয়েছে। যেহেতু মার্গারেট, কেইন ও ক্যামেলিয়ার ব্লাড রিপোর্টে কোনো অ্যালকোহল ধরা পড়েনি, তাহলে কেবলই বাকি থাকে ক্যাপ্টেন হুইপ ও ট্রিনা মার্ট্রেইস। এই কথা শুনে হুইপ আবারও হতাশ হয়ে যায়, কারণ এখন যদি সে নিজেকে বাঁচাতে চায় তাহলে ওই ড্রিঙ্কস করার দায় চাপাতে হবে তার মৃত গার্লফ্রেন্ড ট্রিনার উপর। তার মানে নিজের মনুষ্যত্ব থেকে বের হয়ে এসে তাকে চরম লেভেলের মিথ্যা কথা বলতে হবে। তার বন্ধু কিপ জানায়, ভাই আজ থেকে 10 দিন পর হিয়ারিং, প্লিজ নিজেকে ফিট করো আর দয়া করে এত দূরে এসে কোনো ঝামেলা করো না, কারণ তোমার ভুলের কারণে তুমি আজীবন জেলে পচে মরবে। তবে হুইপের মনে তখন রাগ, ক্ষোভ আর হতাশায় ছেয়ে গেছে, তাই সে সেখান থেকে কিছু না বলেই চলে যায়। এবার হুইপ তার বাড়ির দিকে রওনা দেয়, কিন্তু সেখানে দেখা যায় অজস্র সাংবাদিক তার বাড়ি ঘিরে রেখেছে একটা ইন্টারভিউ নেওয়ার জন্য। তাই সে সেখান থেকে পালিয়ে চলে আসে তার এক্স ওয়াইফের কাছে। ও তোমাদেরকে বলে রাখি, হুইপ ও তার স্ত্রী ডিভোর্স হয়েছে বহু বছর হলো। তার একমাত্র সন্তান ট্রেভারও জানে যে তার বাবার এই মদের নেশার কারণে তাদের পরিবার ভেঙেছে। তাই তো হুইপ তার বাড়িতে মাতাল অবস্থায় এলে তার ছেলে ট্রেভার তাকে চলে যেতে বলে। 2 দিনের ছেলে এত বড় হয়ে গেছে দেখে হুইপের মাথা আরো চড়াও হয় আর তার সাথে ধস্তাধস্তি শুরু করে। তবে বের হয়ে যাওয়ার সময় হুইপ রেড হ্যান্ডেড ভাবে ফেসে যায় সাংবাদিকের কাছে, আর এখানে বাধ্য হয়ে সে জানায়, আমি আপনাদের সব খুলে বলবো, তবে আমার প্রাইভেসি আপনারা প্লিজ নষ্ট করবেন না। এদিকে হুইপের বন্ধু কিপ তাকে তার বাড়িতে নিয়ে আসে, কারণ এভাবে সাংবাদিকদের কাছে যদি সে মাতাল অবস্থায় ধরা পড়ে তাহলে সবকিছুই শেষ। তাই কিপ জানায়, প্লিজ ভাই, হিয়ারিং এর আগ পর্যন্ত আমার বাসায় থাকো, আর প্লিজ এই কয়দিন অন্তত মদের নেশা থেকে বিরত থাকো, আমি তোমার পায়ে পড়ি। হুইপও জানায় সে গড প্রমিস করছে যে সে আর কখনো ড্রিঙ্কস করবে না। সেই কথা মতো হুইপ তার বাড়িতে বাকি দিনগুলো কাটাতে থাকে। হুইপ তার কথা রেখেছিল, সে এই কয়দিন কোনো অ্যালকোহল ছুঁয়েও দেখেনি। আগামীকাল তার শুনানির দিন, তাই কিপ তাকে শুনানি যেখানে হবে সেখানকার হোটেলে নিয়ে যায় পরের দিনের ইভেন্টে অ্যাটেন্ড করার জন্য। হিউ এসে তাকে অভিনন্দন জানায় এতদিনে মদ না খাওয়ার জন্য, আর এক গাদা ফাইল ধরিয়ে দেয় যে কাল কি কি প্রশ্ন তাকে করা হতে পারে আর তার কি কি উত্তর তাকে দিতে হবে। হুইপ ভালো মনে সেগুলো নিয়ে রিসার্চ করতে থাকে, কারণ সে বুঝতে পেরেছে যে এইভাবে না করলে সে আজীবনের জন্য জেলে পচে মরবে। হুইপ যেন এই হোটেলে কোনো ড্রিঙ্কস না পায় তার জন্য তার মিনি ফ্রিজে কেবল সফট ড্রিঙ্কস ছাড়া আর কিছুই ছিল না। এদিকে রাতের বেলায় হুইপ বারবার দরজায় কড়া নাড়া শব্দ পায়। এই শব্দে সে বাইরে এলে দেখতে পায় আসলে অন্য এক রুমের দরজা খোলা থাকার কারণে এই শব্দ হচ্ছিল। সে ওই রুমের দরজা আর জানালা বন্ধ করার জন্য সেখানে প্রবেশ করে, কিন্তু এখানে তার সাথে ঘটে যায় এক অকল্পনীয় কাহিনী। হুইপ কৌতূহল নিয়ে সেই রুমের ফ্রিজ খুলতেই দেখতে পায় সারি সারি মদের বোতল সেখানে সাজানো রয়েছে। একজন হেভিলি অ্যালকোহলিক পার্সনের সামনে এমন লোভনীয় ড্রিঙ্কস থাকলে তার সাধ্য নেই যে সে সেটাকে ইগনোর করে ফিরে আসবে। হুইপ অনেক চেষ্টা করে নিজেকে সংবরণ করতে, কিন্তু শেষমেশ সে নেশার কাছে পরাজিত হয় আর সারা রাত ভরে পুরো ফ্রিজের মদের বোতল সাবার করে দেয়। ভাই রে ভাই, আজ তার শুনানি আর আজই সে মাতাল অবস্থায় মাটিতে পড়ে আছে। কিপ আর হিউ সকালে এই দৃশ্য দেখে বলে ওঠে, শেষ, সব শেষ, আমরা হেরে গেছি। এ যে পরিমাণ মাল খেয়েছে তাতে 2 দিনেও তার জ্ঞান ফিরবে না। তবে এই সব কথাবার্তা শুনে হুইপ নেশার ঘরেও আস্তে আস্তে বলে, প্লিজ তোমরা আমার বন্ধু হার্লিংকে কল দাও, ও সবকিছু ঠিক করে দেবে। এই হার্লিংকে কল দেওয়ার সাথে সাথে মালটা পুরো নেশা কাটানোর সেটআপ নিয়ে সেখানে হাজির হয়। হার্লিং এসে তাদের কাছে ক্রেডিট কার্ড আর $100 একটা নোট চেয়ে বসে। যেহেতু মদ খেয়ে সে ডাউন, তাই এখন তাকে জীবিত করার একমাত্র মেডিসিন হলো কড়া লেভেলের কোকেন। হার্লিং সব সেট করে হুইপকে বলে, বন্ধু টপাটপ অমৃত পাউডারগুলো নাকের ভিতরে নিয়ে নাও। হিরোইনের টান দেওয়ার মাত্র 10 মিনিটের মাথায় হুইপ একদম পুরো ফ্রেশ এক ক্যাপ্টেনে পরিণত হয় আর হেভি ড্যাশিং স্টাইলে সে পৌঁছে যায় ওই শুনানি রুমে।
চিন্তা করো, শালা নেশারি মানুষ কি জিনিস, কি দিয়ে কোন নেশা কাটাতে হয় তা পুরোটাই এদের একদম মুখস্থ। যাই হোক, শুনানি শুরু হলে ইনভেস্টিগেটর অ্যালেন ব্লক হুইপকে প্রশ্ন করা শুরু করে। অ্যালেন প্রথমে জানায় শুধুমাত্র ক্যাপ্টেন হুইপের ওই ডিসিশন, মানে প্লেনটিকে সম্পূর্ণরূপে উল্টিয়ে দেওয়ার কারণে এই 100 জন যাত্রী সহ একটা পুরো শহর প্রাণে বেঁচে গেছে। তার মেন্টাল স্ট্যাবিলিটি ও দূরদর্শিতার কারণে পুরো রুমের সবাই তাকে হাততালি দিয়ে অভিনন্দন জানায়। এরপর অ্যালেন বলতে থাকে কেন এই দুর্ঘটনা সেদিন ঘটেছিল। সে বলে এই প্লেনের পিছনের পাখায় যে জ্যাক স্ক্রু ছিল সেটা একদমই ক্ষয়ে গিয়েছিল, যেটা গত 2 বছর আগেও নোটিস করা হলেও কেউ কোনো গুরুত্ব দেয়নি তা ঠিক করার জন্য, যার ফলে হুট করেই এই স্ক্রুটি কাজ করা বন্ধ করে দেয় আর পিছনের পাখা আটকে যায়। ফলে প্লেনটিকে কোনোভাবেই আর সোজা করা সম্ভব হয়নি। তার মানে এটা ক্লিয়ার যে এই দুর্ঘটনায় পাইলটের কোনো দোষই ছিল না, এটা পুরোটাই প্লেনের যান্ত্রিক ত্রুটির কারণেই হয়েছিল। হুইপের আইনজীবী এই সব কথাবার্তা শুনে অনেকটাই আশ্বস্ত হয় যে যাক, অবশেষে হুইপ হয়তো মুক্ত হতে চলেছে। কিন্তু তারপরেই অ্যালেন প্রশ্ন করতে থাকে যে সেদিন ক্যাপ্টেন কোনো ধরনের অ্যালকোহল নিয়েছিল কিনা। হুইপ সরাসরি মিথ্যা বলে এর উত্তর দেয় না। তখন অ্যালেন বলে সেদিন তো ফ্লাইটে ড্রিঙ্কস সার্ভিস বন্ধ ছিল আর একমাত্র ফ্লাইট ক্রুরা ছাড়া কেউই ড্রিঙ্কসের ট্রলির এক্সেস নেওয়ার কথা না, তাহলে এই 2 বোতল ড্রিঙ্কস সেদিন কে খেয়েছিল। এই সব কথাবার্তা শুনে হুইপের কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে থাকে। তার মনে হতে থাকে সে যা বলছে তা কি সে ঠিক বলছে, তার কথাও কেমন যেন জড়িয়ে যাচ্ছে। অ্যালেন বলে তোমাদের 5 জনের ব্লাড রিপোর্টে 3 জনের রিপোর্ট ক্লিয়ার, তোমার রিপোর্টটা টেকনিক্যাল এররের জন্য ইনভ্যালিড, তাই শুধুমাত্র টিনা মার্টেজের রক্তেই আমরা অ্যালকোহল পেয়েছি। তাই তুমি কি মনে করো এই ড্রিঙ্কস সেদিন টিনা মার্টেজি পান করেছিল কিনা? এই প্রশ্নে হুইপ এবার সত্যিকার ভাবেই ভেঙে পড়ে। ট্রিনার ছবি দেখে তার মন ভরাক্রান্ত হয়ে ওঠে। এছাড়াও ট্রিনা সেদিন একটা বাচ্চাকে বাঁচাতে গিয়েছিল বিধায় আজ সে বেঁচে নেই। এখন সে কিভাবে একজন জীবন বাঁচানো মানুষের নামে এমন মিথ্যা অপবাদ দেবে? হুইপ অনেক চেষ্টা করতে থাকে কিন্তু শেষমেশ কোনোভাবেই সে নিজের সাথে যুদ্ধ করে উঠতে পারে না। তাই তো সবার সামনে সে হুট করে বলে দেয় যে এই মদ সেদিন ট্রিনা খায়নি, এই মদ আমি খেয়েছিলাম। শুধু সেদিন নয়, তার আগের সব দিনই আমি এক্সেসিভ ভাবে অ্যালকোহল নিয়েছি, এমনকি এই মুহূর্তেও আমি নেশাগ্রস্ত অবস্থায় আছি, কারণ আমি একজন পিওর অ্যালকোহলিক। হুইপের মুখের এমন কথা শুনে সে কয়েক সেকেন্ডের মধ্যেই হিরো থেকে ভিলেনে পরিণত হয়। কিন্তু সে যে আজ মিথ্যার বেড়াজাল ভাঙতে পেরেছে এতেই তার শান্তি। সবাই এই কথা শুনে আসল সত্য জানতে পারে আর এরপর সিনে আমরা হুইপকে কারাগারে দেখতে পাই, যেখানে সে এই পুরো কাহিনী অন্যান্য অ্যালকোহলিক মানুষদেরকে শোনাচ্ছিল। হুইপ বলে মিথ্যা এমনই এক রোগ যা একবার চেপে বসলে সত্য বলা অনেক কঠিন, তবে সত্য এমন এক জিনিস যা একদিন না একদিন ঠিকই প্রকাশ পায়। হুইপ তার স্কিল দিয়ে অনেক মানুষের প্রাণ বাঁচিয়েছিল, এটা সত্যি, কিন্তু আইন ভঙ্গ করে সে তার কর্মজীবনের সাথেও অন্যায় করেছিল। আজ যদি সে অ্যালকোহলিক না হতো তাহলে পুরো কাহিনীটা হয়তো অন্যভাবে লেখা হতো। ভিডিওটা ভালো লেগে থাকলে একটি লাইক ও কমেন্টস করতে ভুলো না। আর হ্যাঁ, খুব শীঘ্রই আমরা নতুন থ্রিলার মুভির এক্সপ্লেনেশন চ্যানেল পাবলিশ করতে যাচ্ছি, তাই কমেন্টে থাকা লিঙ্ক থেকে চেক করতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।